মোটর, ব্রাশলেস ডিসি মোটর, সেগুলো আলোচনা হয়েছে। তো আমাদের এই পর্যন্ত যে মোটরগুলো ক্লাসে আলোচনা হয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর, এটা আলোচনা হয়েছে। এরপরে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর, সেটা আলোচনা হয়েছে। ব্রাশলেস ডিসি মোটর আলোচনা হয়েছে। স্টেপার মোটরের মধ্যে 3 রকম মোটর আলোচনা হয়েছে। একটা হলো পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর, তারপরে ভেরিয়েবল রিঅ্যাক্ট্যান্স স্টেপার মোটর, এবং 3 নম্বর হচ্ছে হাইব্রিড স্টেপার মোটর। তো মোটামুটি আমাদের এই 6 রকম মোটর সম্পর্কে স্টাডি হয়ে গেছে। এর মধ্যে হাফ স্টেপ, ফুল স্টেপ, মাইক্রো স্টেপিং সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। তো এখন আমরা আজকের এই ক্লাসে দেখব যে রিপালশন মোটরটা কিভাবে কাজ করে, এবং এর আগে আমরা এই রিপালশন মোটরের মতো কোনো মোটর স্টাডি করি নাই, এই জন্য মোটরটা আমাদের কাছে নতুন। ওয়ার্কিং প্রিন্সিপালটা প্রিটি সিম্পল, এটা অনেক ইজি। আমি একটু সহজভাবে বলার চেষ্টা করছি যে এই রিপালশন মোটরটা কিভাবে কাজ করে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে? স্যার শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা, এখন এর আগে আমরা যে মোটরগুলো পড়েছি সেই মোটরগুলো দুটো প্রিন্সিপালের উপর কাজ করতো। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিপালশন। এই অ্যাট্রাকশন এবং রিপালশনের উপর ভিত্তি করে আসলে সবগুলো মোটরই এর আগে চলছিল। তো অন্যান্য সব মোটরের সাথে রিপালশন মোটরের প্রধান পার্থক্য হচ্ছে অন্যান্য মোটরগুলো প্রধানত রিজনটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন, আর যে রিপালশন মোটর আমরা দেখতে পাচ্ছি এটার বেসিক কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিপালশন। তো এখানেই আমাদের আসলে পার্থক্য, যে অন্যান্য মোটরের সাথে রিপালশন মোটরের যে পার্থক্যের জায়গাটা এটাই। তো আমরা একটু দেখি যে এটা রিপালশনের উপর ভিত্তি করে কিভাবে কাজ করে, সেটা একটু আমরা দেখে নিই। তো আমরা একটা ছবি ড্র করে পাশে রিপালশন মোটরগুলো টেন্টেটিভ যে পারপাস, আমি পারপাসটা একটু বলে নিই। প্রথম কনসিডারেশন হচ্ছে যে মোটরগুলো হচ্ছে অত্যন্ত বড় আকৃতির হয়ে থাকে বা ভেরি লার্জ আকৃতির হয়ে থাকে। প্রথম বৈশিষ্ট্য ভেরি লার্জ, এবং এই মোটরগুলোর টিপিক্যাল যে পাওয়ার রেটিং, এটা একটা ফিচার, অনেক বড় হয়ে থাকে। টিপিক্যাল পাওয়ার রেটিংটা হচ্ছে অন অ্যাভারেজ 700 হর্স পাওয়ার, 700 হর্স পাওয়ার। তো এই মোটরটার সাধারণত ক্ষমতা হয়ে থাকে, এবং এই মোটরগুলোর যে ডায়ামিটারটা হচ্ছে অনেক লার্জ। এবং এই মোটরগুলো সবগুলো হাই পাওয়ার অ্যাপ্লিকেশন ইউজ হয়, হাই পাওয়ার অ্যাপ্লিকেশন। হাই পাওয়ার অ্যাপ্লিকেশন। তাহলে এই মোটরগুলো একে এদের ডায়ামিটারটা হয় অনেক বড়, এরা হলো হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে এগুলো ইউজ করা হয়, এবং সেভাবে আমরা এই মোটরগুলোকে কনসিডার করবো যে এই মোটরের এই ফিচারগুলো যদি আমরা একটু মাথায় না রাখি তাহলে এটা ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝা আমাদের জন্য আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এই মোটরের আগে আমরা একটু কনস্ট্রাকশন সম্পর্কে বলে নিই। এই কনস্ট্রাকশনের মধ্যে দুটো পার্ট আছে। ভিতরে একটা রোটর দেওয়া আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো আসলে মূলত রোটর। আর এটার স্টেটরে আসলে অনেকগুলো কি দেওয়া আছে, স্টেটর অনেকগুলো এরকম পোল দেওয়া আছে। আর এই রোটরের ভিতরে যেটা দেওয়া আছে, এই রোটরের ভিতরে আসলে কি আছে, এখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট নাই। আমি দেখলাম যে এই রিপালশন মোটরের মধ্যে যে রোটরটা থাকে এটা হচ্ছে রোটর পার্ট,
আমি এর পাশে লিখে রাখলাম রোটর, এবং এই পার্টটা হচ্ছে স্ট্যাটর, এর পাশে আমি স্ট্যাটর লিখে রাখলাম। তাহলে একটা পাশে থাকলে স্ট্যাটর, একটা পাশে থাকছে রোটর, এবং এখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকবে না, নো পিএমএস, ঠিক আছে, কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকবে না। এখানে যা থাকবে এখানে সবই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটস উইল বি দেয়ার, ইএমএস। শুধু তাই না, এই স্ট্যাটরের মধ্যেও নো পিএমএস, কোনো পার্মানেন্ট ম্যাগনেট এর মধ্যে থাকবে না, অল শুড বি পিএমএস। Therefore, if we are asked that what is the construction of a repulsion motor, or if you are asked please describe the working principle of repulsion motor or the construction of repulsion motor, so we can answer like that. And so repulsion motor is of two components, one is the rotor and another is the stator, and neither the stator nor the rotor consists EMF and PMS, that is the permanent magnets. So there is no permanent magnets in either stator or rotor, rather it has only electromagnets in its stator and rotor. And the general description should be like that. The repulsion motor is usually very large. They are at around 700 horsepower, and they are used to drive heavy loads, and their axial diameter is quite large, and it has higher diameter, and the size of the motor is quite big, and it is only used in high power applications. তো এগুলো হচ্ছে এটা জেনারেল একটা কনস্ট্রাকশনাল ফিচার। তোমরা জাস্ট একটু সিম্পল ভাবে এটা কনস্ট্রাকশনটা বলতে পারো। তাহলে কনস্ট্রাকশনের মধ্যে মোদ্দা কথা হচ্ছে যে এর স্টেটর রোটর কোনো জায়গায় যা পার্মানেন্ট থাকছে না, সব জায়গায় ইলেকট্রোম্যাগনেট থাকবে, এবং এর আকৃতি তখন বড় হয়ে থাকে ইত্যাদি, এবং লার্জ করার জন্য ইউজ করা হয়। তো এই ফিচারগুলো এটাতে থাকবে। এর আরেকটা অনন্য ফিচার আছে যেটা আমরা এখনো বলিনি, যে এই পর্যন্ত আমরা যত মোটর পড়েছি কোনো মোটরেই ব্রাশকে মুভ করা যায় না, ঠিক আছে। তো এখানে যে অ্যারেঞ্জমেন্টটা থাকবে, এখানে একটা মুভিং ব্রাশ অ্যারেঞ্জমেন্ট থাকবে, এমওভিএনজি। এই স্পেশাল ফিচারের পাশে আমি স্টার দিয়ে রাখতেছি, এটা একটা খুব বিশেষ ফিচার। অন্যান্য মোটর ছোট বা বড় হতে পারে, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা সাধারণত কোনো মোটরে পাই না আমরা, সেটা হচ্ছে যে মুভিং ব্রাশ অ্যাক্সিস বা মুভিং ব্রাশ অ্যারেঞ্জমেন্ট। The brush and commutator are such arranged that we can move, that is the movement is not linear, it is rotational movement. The arrangement allows the brush of moving in either clockwise or counterclockwise direction. It supports the system actually, like এরকম ভাবে আমরা জাস্ট বলতে পারি যে এই অ্যারেঞ্জমেন্টটা এরকম যে এই ব্রাশের তার সেন্টার অফ রোটেশন থেকে ক্লক বা কাউন্টার ক্লকওয়াইজ মুভ করার মতো একটা অ্যারেঞ্জমেন্ট তার মধ্যে থাকবে। অ্যারেঞ্জমেন্ট থাকা মানে এটা একটা অপশন, অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে একটা অপশন, মানে তুমি এটাকে চাইলে ঘোরাতে পারো, নাও ঘোরাতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার ওয়ান্টিং বা চাহিদার উপরে। এই অপশনটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের নেসেসিটির উপরে, ঠিক আছে, বা রিকোয়ারমেন্ট লিখে রাখলাম। এই রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে এই অপশনটা তুমি কোনটা চয়েস করবা সেটা, আর এখানে মুভিং ব্রাশ অ্যারেঞ্জমেন্টটা থাকবে। এই হলো আমাদের রিপালশন মোটরের কনস্ট্রাকশন। আচ্ছা, এবং এই মোটরগুলো আসলে করা হয় সেগুলো আমরা একটু সহজভাবে জেনে নিই। এই মোটরগুলো আমরা সবাই রেল কথা জানি, যে ইলেকট্রিক যে ট্রেন যেগুলো আছে, ট্রেনগুলোতে চড়ে একটা এলাকা থেকে একটা এলাকায় যাই, সেই ট্রেনের যে ইঞ্জিনটা থাকে সেই কমনলি বলা হয় ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। সেই ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের মধ্যে আমরা অনেকে মনে করি যেটা আসলে ইঞ্জিন চালিত একটা বাহন, আসলে ব্যাপারটা ঠিক ওরকম না। তো রেল ইঞ্জিনের মধ্যে একটা বড় জেনারেটর থাকে, সেই জেনারেটর থেকে একটা ইলেকট্রিসিটি প্রডিউস হয়। সেই ইলেকট্রিসিটি প্রডিউস হওয়ার পরে সেই ইলেকট্রিসিটি এইরকম 6টা মোটর চলে, এবং রেলের যে ইঞ্জিনের চাকাগুলো আছে তোমরা একটু খেয়াল করে দেখতে পাবো, সামনে এবং পিছনে মিলে টোটাল 12টা চাকা থাকে। তো এটার মধ্যে এই চাকাগুলোর সাথে 6টা মোটর থাকে। এই মোটরগুলোকে অনেকে ট্র্যাশ মোটর বলা হয়, কোনো কোনো সময় ট্র্যাশ মোটর ইত্যাদি নামে এদেরকে ডাকা হয়, বা ট্র্যাকশন মোটর হিসেবে অনেক সময় এগুলোকে বলা হয়ে থাকে। এই মোটরগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে, এবং এই মোটরগুলো সরাসরি পাওয়ার হুইল সাথে কানেক্টেড থাকে। আর এই মোটরের পাওয়ার সাপ্লাই দেওয়ার কাজটা করে জেনারেটরটা।
রেল ইঞ্জিনের যে জেনারেটর সেটা থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়, সেইটার কিছু পোর্শন হচ্ছে ইলেকট্রিফিকেশনের জন্য, অর্থাৎ রেলের যে বগিগুলো আছে বা ইঞ্জিনের ভিতরে লাইট বা এসি বা অন্য যে সিস্টেমগুলো আছে সেখানে পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি সেটা এই মোটরেও পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। তবে বলাই বাহুল্য এই মোটরগুলোর পাওয়ার কনজাম্পশনটা অন্য অন্য সব মোটরের চেয়ে, অন্য অন্য যেগুলো ফ্যান লাইট বা অন্য অ্যারেঞ্জমেন্টগুলো আছে তার চেয়ে অনেকটা বেশি, অর্থাৎ সিংহভাগ পাওয়ারটা এই ড্রাইভ করতে ব্যয় হয়। তাহলে এই হচ্ছে মোটরের মেজর অ্যাপ্লিকেশন। তাহলে এই মোটরগুলো আসলে 8-10টা মোটরের মতো না, এই মোটরগুলো আসলে সম্পূর্ণই আলাদা। এবং কনস্ট্রাকশন সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা পেলাম। আরেকটু আমি পাশে একটা হোয়াইট করে সেখানে আরো কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে চাচ্ছি, যে এই মোটরের যে কনস্ট্রাকশনটা আরেকটু ডিটেইল ভাবে এখানে দিই আমি। সেটা হলো যে এখানে যে আমরা রোটরটা দেখতে পাচ্ছি, এই রোটরের ভিতরে কয়েকটা ব্যাপার থাকবে। সেটা হলো যে যদি ব্রাশটা আমি এভাবে ধরি, এখানে একটা ব্রাশ এবং এখানে একটা ব্রাশ, তাহলে সে এই ব্রাশের নিচ দিয়ে এখানে কিছু কি থাকবে, ইলেকট্রোম্যাগনেট থাকবে। ইলেকট্রোম্যাগনেট মানে আমরা জানি যে এখানে কি থাকবে, কিছু এরকম উইন্ডিং দেওয়া থাকবে। তো আমি কিছু উইন্ডিং এখানে আঁকাই দিই। এখানে একটা উইন্ডিং থাকবে এবং এই উইন্ডিং এর আরেকটা প্রান্ত কোন পাশে থাকবে, এই পাশে থাকবে। এরা দুজন মিলে কি করলো, একটা জায়গায় নর্থ পোল এবং একটা জায়গায় সাউথ পোল তৈরি করলো। যদি এটা ব্রাশ হয়ে থাকে, ব্রাশটাকে শেড দিয়ে দিচ্ছি, শেড দেওয়ার মধ্যে একটা ব্রাশ বোঝাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা পোল হতে পারে, এবং একটা পোল আবার এই সাইড দিয়ে তৈরি হয়ে থাকবে এরকম, মানে এখানে অনেকগুলো উইন্ডিং এবং পোল থাকবে। আবার এখন ডট 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 দিয়ে চলে আসলাম, এখানে একটা থাকলো, এভাবে করে আবার একটু পরে আরেকটা থাকবে। মানে এটাকে একটু যদি আমরা একটু ডিটেল ভাবে আঁকাতে চাই তাহলে ব্যাপারটা এরকম ভাবে দেখতে পাবো। এইভাবে করে এইদিকে অনেকগুলো থাকবে। আবার বাম সাইড দিয়ে, অর্থাৎ আমরা কাউন্টার ক্লকওয়াইজ দিকে যখন যাব, এইদিকে কিছু উইন্ডিং থাকবে। আবার এখান থেকে এই উইন্ডিং এর আরেকটা টার্মিনাল এসে এখানে থাকবে, এইভাবে একটা। এরপরে এই পাশে আমরা একটা আঁকাইনি, এগুলো হলে আমরা এক্সপ্লেন করতে পারবো। এই কয়েকটা উইন্ডিং হলে আমাদের যে একদম প্রত্যেকটা উইন্ডিং আঁকাতে হবে ব্যাপারটা ঠিক সেরকম না। তো এইটুকু হলে আমরা মোটামুটি একটা এক্সপ্লেন করতে পারবো যে এখানে আমাদের ব্রাশ আছে, এই ব্রাশটার চারিপাশে আমি একটা অন্য কালার দিয়ে দিচ্ছি, যে একটা হুইল আঁকাই দিই আমরা। একটা হুইল আঁকাই দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হুইলের রংটা একটু চেঞ্জ করে দিই, এখানে আমরা সবুজ কালারটা ইউজ করতে পারি। তো এখানে আমরা হুইলটাকে নিয়ে নিই, এই হুইলটাকে আমরা এদিকে নিয়ে চলে আসি। এটা হলো একটা স্টিয়ারিং এর মতো, আমরা গাড়ির স্টিয়ারিং যে দেখেছি, গাড়ির স্টিয়ারিং। তো এইখানে আমরা একটা কাজ করি, যে এই জায়গাটাতে আমরা এই হুইলের সাথে এই যে ব্রাশের কানেকশনটা আমি দিয়ে দিই। এই ব্রাশটা এই হুইলের সাথে এখানে একদম লক অবস্থায় থাকে। আমি ব্রাশের জায়গাটা চারকোনা ব্লক করে দিচ্ছি এবং এটার সাথে এই হুইলটার কানেকশন করে দিচ্ছি। হুইলের এই ব্রাশটা কানেক্টেড, একইভাবে ব্রাশের এই টার্মিনালটা এই হুইলের সাথে এইভাবে কানেক্টেড। আচ্ছা, এইটা বুঝতে না পারলে আমাদের এই এক্সপ্লেনেশন করাটা কঠিন হয়ে যাবে। তাহলে এটাকে আমি নাম দিচ্ছি স্টিয়ারিং বা একটা হুইলের মতো স্টিয়ারিং। এটার সাথে এই ব্রাশটা কিভাবে আছে, লকড অবস্থায় আছে। ঠিক আছে, লক আছে এই ব্রাশটা হুইলের সাথে। আর এই হুইলটা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে, ইদার ক্লকওয়াইজ অর কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। ইটস ফ্রি টু মুভ ইন ইদার ডিরেকশন। এভাবে এর অ্যারেঞ্জমেন্টটা থাকে। তাহলে এর কনস্ট্রাকশনের মধ্যে আরো কিছু চলে আসলো, যে the root of a repulsion motor essentially consists of several electromagnets. It's not just a couple of electromagnets, but rather it consists several electromagnets, and the electromagnets are connected such that one end of a coil is connected to another starting point of its opposite coil. So if this is the last terminal of a coil, it is connected to the first terminal of its opposite coil. Opposite coil means the angular displacement of each pair of coil is exactly 180 degree. এটা একটু তোমরা মাথায় রাখবা। So coil plus opposite coil means the coil that is situated at 180 degree angle from the first coil. So this is the winding. The winding means
any coil and its opposite coil, that is the coil situated at 180 degree apart from that coil. This is the electromagnet or the winding. W is equal to 2C is also applicable here. If this is C, this is C prime. If this is C1, this is C1 prime, and so on. এইভাবে করে আমাদের কি থাকবে, এই রোটরের ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিতে পারি যে রোটরের মধ্যে আসলে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে যে সেখানে কাপল অফ কি থাকবে, সেভারাল ইলেকট্রোম্যাগনেটস উইল বি देयर and each coil is connected to its opposite coil which forms a winding, and each winding creates an electromagnet inside the rotor. এই হচ্ছে আমাদের রোটরের অ্যারেঞ্জমেন্ট। and there are two brushes and the brushes are locked or rigidly connected to the wheel or steering like object which is free to move in either direction, counterclockwise or clockwise, whatever. এই হচ্ছে আমাদের টোটাল কনস্ট্রাকশনাল ফিচারটা এরকম। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপল, যে এই মোটরটা আসলে ঘুরবে কিভাবে। তো কিভাবে ঘুরে সেটা এক্সপ্লেনেশনের জন্য আমরা একটু বামের এই ছবিগুলোর আশ্রয় নিয়ে থাকবো। যে বাম সাইডে এখানে এগুলোকে একটু দূরে দূরে আঁকানো আছে। তো এখানে দূরে আঁকানোর উদ্দেশ্য বোঝানোর সুবিধার জন্য এই রোটরটাকে খুব ছোট করে আঁকানো হয়েছে, যদিও রোটরটা আসলে অনেক বড় এবং স্টেটরটা এত দূরেও থাকে না, স্টেটর আর রোটর কাছাকাছি থাকে। এটা আমরা এক্সপ্লেনেশনের সুবিধার জন্য আমরা এভাবে নিয়েছি। এক্সপ্লেনেশনের জায়গাগুলোর জন্য আমরা অন্য কালি ইউজ করি, সবুজ কালি বা নীল কালি একটু ইউজ করি, তাহলে আমাদের একটু আলাদা চিহ্ন থাকলো। তো প্রথম হলো এটা যেহেতু স্টেটরের দুটো টার্মিনাল আছে, একটাকে ইউ বলা হচ্ছে, একটাকে ভি বলা হচ্ছে। এগুলোর কোনো সিগনিফিকেন্স রাখে না। এখানে আমরা চাইলে এ এবং বি ইউজ করতে পারি। এখানে যে ইউ এবং ভি ইউজ করতে হবে এটা নট নেসেসারি, এটা তোমাদের সুবিধা মতো এগুলো ইউজ করতে পারো, এটার সাথে কিছু এসে যায় না। হ্যাঁ, আমি জাস্ট একটা বলার জন্য বললাম যে এ বি ইউজ করা যায়। যদিও ছবিতে এখানে ইউভি দিচ্ছ, তো মোটরের টার্মিনাল গুলোর ক্ষেত্রে আমরা আমাদের যে মেশিন ল্যাব সেখানেও লক্ষ্য করে দেখেছি যে বিভিন্ন টার্মিনালে U1, U2, U3, V1, V2, V3, W1, W2, W3 এইভাবে আসলে তারা ডিমার্কেশন করে থাকে বা তাদেরকে পয়েন্ট আউট করে থাকে। তো এগুলো খুব ম্যান্ডেটরি কিছু না, ইউ ক্যান ডিনোট ইউজিং আদার অ্যালফাবেটস এজ ইট ইজ। তোমরা এটাকে অন্য যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারো। তো এখানে বোঝাচ্ছে দুটো টার্মিনাল, এটা হচ্ছে ভাইটাল, এটা হচ্ছে একটা টার্মিনাল এবং এটা হচ্ছে একটা টার্মিনাল। এটা হচ্ছে মনে রাখতে হবে। এবং এখানে আমাকে একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে। পাওয়ার সাপ্লাই যখন আমি দিব তখন অবশ্যই কি হয়ে যাবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে এই কয়েলের মধ্যে দিয়ে। এই কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো করবে তখন এখানে কি হয়ে যাবে, এখানে একটা পোল তৈরি হবে। আচ্ছা, আমি এখন ধরে নিচ্ছি যে এখন এখানে এমন ভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে যে এখানে নর্থ পোল ফর্ম হয়েছে, এবং এটা আমরা ফর্মুলাটা জেনে গেছি অলরেডি। আমরা যদি নর্থটাকে একটু এভাবে আঁকাই তাহলে আমরা চিহ্নটা বুঝতে যে লেঞ্জেস, ফ্লেমিংস রুল, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সবগুলোই তো আমরা জেনে গেছি অলরেডি। তো আমরা অলরেডি এটাও জেনে গেছি যে যদি কারেন্টের ডিরেকশনটা কাউন্টার ক্লকওয়াইজ থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সেটা নর্থ পোল হয়ে যায়। এটা মনে রাখার সহজ উপায়। নর্থটাকে যদি একটু আমরা বাঁকা করে আঁকায় দুদিকে দুটো অ্যারো দিয়ে দিই তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কি, এখানে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে এই কারেন্টের মধ্যে, এবং সেক্ষেত্রে আমি সেই পোলটাতে পাচ্ছি নর্থ পোল। তার মানে হচ্ছে আমি যদি এদিকে দিয়ে তাকাই তাহলে এখানে যে কারেন্টের ফ্লোটা, এই কারেন্টের ফ্লোটা আসলে কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মনে রাখার সহজ উপায়। কাজে আমি এখানে একটা কাউন্টার ক্লকওয়াইজ এরকম একটা চিহ্ন দিলাম, এখানে লিখলাম কারেন্ট আই। তার মানে when the current flows counterclockwise rotation in the coil, the north pole appears the downside as seen in figure 1. এটাকে ধরে আমরা নাম দিলাম ফিগার 1। যখন আমরা এখানে ফিগার 1 এ এক্সপ্লেন করছি আমরা এভাবে বলতে পারি যে যদি এই কয়েলে কি হয়, কাউন্টার ক্লকওয়াইজ বরাবর কারেন্টটা ফ্লো হয়, তার নর্থ পোলটা অ্যাপিয়ার কোথায় হবে, বটম সাইড মানে এখানে হবে, এবং আপ সাইডে অবশ্যই কি হবে, the upper side of the coil should have south pole in it, and accordingly the magnetic flux will flow from the north pole to south pole outside the motor, and inside the coil it flows from the south pole to north pole, just as we explained the previous cases. আগে যেভাবে আমরা এক্সপ্লেন করেছি ওই একইভাবে আমরা এখানেও সেভাবে এক্সপ্লেন করছি। এবার এখানে নর্থ পোল গুলোতে আসি, যে এখানে নর্থ পোল তৈরি হলো, তখন এখানে যে ব্রাশটা দেখতে পাচ্ছি আমরা, সেই ব্রাশটাই হলো আসলে এখানে। এই ব্রাশটাকে আমরা কি করেছি, এই ব্রাশটাকে আমরা একটু এখান থেকে স্লাইড করে
এখানে একটা অ্যারো দিয়ে দিই, এখান থেকে একটা অ্যারোটা আমরা এখান দিয়ে দিতে পারি, যে জাস্ট এইখান থেকে আমরা এই ক্লকওয়াইজে একটা এটাকে এইখানে পাঠিয়ে দিয়েছি। এই কারণে আমরা নতুন ভাবে এখানে একটা ব্লু কালারের একটা ব্রাশ আমরা এখানে ড্র করি, ব্লু কালারের, যেন আমরা বুঝতে পারি যে এটা একটা নিউ পজিশন, এবং এখানে একটা ব্লু কালারের একটা ব্রাশ আমরা ড্র করি। এইটাই জাস্ট এখানে শিফট হয়ে চলে আসলো, সেটা বোঝার জন্য আমরা এখানে একটা অ্যারো চিহ্ন ইউজ করলাম। আর এখন এই ব্রাশটা এখানে এক্সিস্ট করছে না, আমি এখানে কাটা দিলাম, এই ব্রাশটা এখানে এক্সিস্ট করছে, এরকম কাটা দিলাম। এখন ব্রাশ আছে এইখানে, এটার সাথে এটা লক করা এবং এটার সাথে এটা লক করা, স্টিয়ারিং এর সাথে সাথে ব্রাশটা মুভ করতেছে। তো এই হলো আমাদের বর্তমান কানেকশন। এবার আমাদের আলোচনার বিষয় হলো যে যদি আমরা ব্রাশটাকে একটু মুভ করি তো তাহলে কি পরিবর্তন হয়। সেটা পরিবর্তন হচ্ছে এরকম যে আগে যখন ব্রাশটা এই জায়গায় কানেক্ট ছিল তখন কারেন্ট ফ্লো হতো এভাবে ভার্টিক্যালি কারেন্ট ফ্লো হলে এই উইন্ডিং এর কারণে যে ইলেকট্রোম্যাগনেট সেটাই ফর্ম হতো, এবং ওই ব্রাশটা তখন এই কয়েলের সাথে কানেক্টেড যেহেতু ছিল না, এই কয়েলের সাথে কানেকশন না থাকার কারণে এই কয়েলের মধ্যে কি হচ্ছে, কোনো প্রকার কারেন্ট ফ্লো করছে না, ফলে এই কয়েলে এতক্ষণ পর্যন্ত কোনো ইলেকট্রোম্যাগনেট ইনডিউসড হয়নি। এখন কি হয়ে গেছে, যখন এই ব্রাশটাকে আমরা কি করলাম, এখানে যে ব্রাশটা ছিল এই যে এই পজিশনে আমি ভার্টিক্যাল চিহ্ন দিয়ে রাখতেছি, এইখানে এবং এই বরাবর ব্রাশটা ছিল, এই ব্রাশটাকে যখন আমি মুভ করে এইদিকে নিয়ে আসলাম, ব্রাশটাকে মুভ করার সাথে সাথে কি হয়ে গেল, এইখানে যে উইন্ডিংটা ছিল সে উইন্ডিংটার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে সে কি করলো, নেক্সট উইন্ডিং এর সাথে কানেকশন করলাম। তাহলে আমরা কিভাবে বলতে পারি, as soon as the rotor or the steering or the wheel of the rotor is moved in clockwise direction because of the lock position of brush, or because of the physical connection of the brush to the steering or wheel, the brush also move in clockwise direction according to figure 2, এখানে যেন figure 2 নাম দিই, and the previous winding is disconnected and the new winding, the upcoming winding is connected. That is why the electromagnet disappears from the previous winding. You can demark with it C or C1 whatever, and it is connected with the next winding. That is why the next winding becomes an electromagnet, এবং পরের উইন্ডিংটা কি হয়ে যাচ্ছে, এটা ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়ে যাচ্ছে, and therefore magnetic pole appears at its terminals, এবং একই কারণে কি হয়ে যাচ্ছে, এই ম্যাগনেটিক পোলগুলো টার্মিনালে পাওয়া যাচ্ছে। যে এখানে নর্থ পোল থাকা মানেই এখানে সাউথ পোল থাকে, এটা বলার অপেক্ষায় রাখে না, সব ক্ষেত্রে ব্যাপারটা একই। এবং আমাদের এখন বিষয় হলো যে এখানে যে আমরা এই স্টিয়ারিং এর মাধ্যমে বা হুইলের মাধ্যমে এই ব্রাশটাকে যেখান থেকে এখানে ঠেলে নিয়ে আসলাম, তার ফলে ভিতরে ওই যে একটা কয়েল ছিল যেখানে আমি একটা ছোট্ট করে একটা প্যাঁচ দিয়ে আঁকাই দিচ্ছি, এই কয়েলটার মধ্যে এনার্জাইজ হওয়ার কারণেই, যে কয়েলটার ভিতরে আঁকানো সম্ভব না এত ছোট জায়গার মধ্যে, সেটাকে আমরা বাইরে ওই ছবিতে দেখাচ্ছি, আমাদের হাতের রাইট হ্যান্ড সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে। তো এর মধ্যে ছোট ছোট করে আমি কয়েলগুলো দেখিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কয়েলগুলোর মধ্যে দিয়ে ব্রাশের পজিশন শিফট হওয়ার কারণে এখান দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, এবং এই কারেন্ট ফ্লো হওয়ার কারণে এখানে নর্থ পোল পাওয়া গেছে। তাহলে এখন ফাইনাল রেজাল্ট কি দাঁড়ালো, যে আমরা এখানে স্টেটরে এখানে নর্থ পোল পেয়ে গেছি, এবং রোটরের এখানে আমরা নর্থ পোল পেলাম। এখন ব্যাপার হলো যেহেতু এটা আর ভার্টিক্যাল অবস্থায় নাই, এটা এখন এই ইনক্লাইন্ড হয়ে এরকম অবস্থায় চলে এসেছে, কাজে এই নর্থ পোল এবং নর্থ পোল পরস্পরকে কি করবে, পরস্পরকে আসলে অনেক শক্তিশালী ভাবে রিপেল করবে। সেটা বোঝানোর জন্য আমরা একটা মোটা একটা দাগ ইউজ করতে পারি, মনে করো এরকম একটা দাগ, রিপালশনের একটা চিহ্ন একটা নেওয়া যাক, এখান থেকে একটা কালার চয়েস করি আমরা, এটা এই কালারটা নেওয়ার চেষ্টা করি, দেখি কেমন হয়। এরকম রিপেল করতেছে, কিন্তু এই কালারটা অত ভালো লাগছে না, এটা আমরা চেঞ্জ করে দিই, এটা আমরা এখানে এই কালারটা দিয়ে দেখি কেমন হয়। এটা ঠিক আছে, এই যে নর্থ এবং পরস্পরকে কি করছে, রিপেল করছে, এই যে। তো রিপেল করলে তাহলে কি হবে, এটার রোটেশনটা হবে ক্লকওয়াইজ। Therefore it is written there, the motor rotates in clockwise direction according to figure caption. We just observe the figure, this rotate clockwise, figure 1. এবার কি হলো, এখানে যে সে রিপেল করছে, তাহলে এখানে একটা ফোর্স ডেভেলপ হচ্ছে, সেই ফোর্সটাকে আমরা এফ দ্বারা ডিনোট করছি। এই এফ এর মধ্যে কি হবে, এই এফ এর মধ্যে দুটো পোর্শন থাকবে। এবার আমরা একটু কালারটা একটু চিকন করে নিই,
একটা পোর্শন থাকবে হচ্ছে এইখান থেকে যে এই ফোর্সটা ডেভেলপ হলো, এই ফোর্সটাকে এখন আমরা একটু বাম সাইডে আঁকানোর চেষ্টা করব। একটু আমরা মনোযোগ দিয়ে দেখি, এটা খুবই সিম্পল বোঝার জন্য। আমরা একটু এই মোটা ফোর্সটাকে একটু এই পাশে ডিসলভ করব। এই যে মোটা ফোর্সটা আমরা এখানে পেলাম, এই যে এই ফোর্সটার ডিরেকশনটা হচ্ছে এরকম, এই যে এই ফোর্সটা ঠিক আমি ওই অ্যাঙ্গেলে আঁকালাম। এই ফোর্সটাকে এখন আমরা ডিসলভ করব দুটো কম্পোনেন্টে। একটা কম্পোনেন্ট থাকছে এইদিকে, একটু চিকন করে নিই যেহেতু ডিসলভ হয়ে যাচ্ছে তারা। তো একটা কম্পোনেন্ট থাকবে হচ্ছে এই দিকে, এইখানে একটা কম্পোনেন্ট থাকছে এরকম, আরেকটা কম্পোনেন্ট থাকবে হলো এখান থেকে এই দিকে। এই ক্লিয়ার? এবং এই কম্পোনেন্ট যেটা থাকলো, একটা কম্পোনেন্টকে আমরা কি বলবো, কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। তার মানে আমরা দেখে বুঝতে পারছি যে কোনটা কি কম্পোনেন্ট। যেমন এখানে যেটা দেখতে পাচ্ছি এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে আমরা এইভাবে এটা এক্সপ্লেনেশন টানতে পারি যে এখন আমরা এখানে একটা ছোট্ট ভাবে লিখে দিই যে এটা হচ্ছে এফ অফ এইচ হরাইজন্টাল কম্পোনেন্ট। তোমরা তো মানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের কথা জেনেছো, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বলতে পারো। আমরা দুটো পার্টে ভাগ করে দিলাম, এটা হচ্ছে এফ নেট বা এফ টি বা টোটাল ফোর্স, বা সিম্পলি এফ দিয়ে রেখে দিলাম, যেখানে যে টোটাল এফ অফ রিপালশন কাজ করছে। এফ অফ আর মিনস এফ অফ রিপালশন, এই রিপালশন ফোর্সটা কি হয়ে যাচ্ছে, দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টে। তো যে কম্পোনেন্টটা আমাদের এই দিকে ডেভেলপ করতেছে, এই দিকের এই ফোর্সটা আসলে কোথায় কাজ করছে, এই মোটরের যে রোটরটা, সেই রোটরটার উপরে কাজ করছে এই পয়েন্টে। এটা একটু খেয়াল রাখতে হবে, আমি পয়েন্টটা গোল করে দিচ্ছি এবং এখান থেকে আমি একটা ফোর্স এখানে ড্র করতেছি। এই যে ফোর্স, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে এখানে আসলে ফোর্সটা ডেভেলপ হচ্ছে কিভাবে। আর এই ফোর্সটা ডেভেলপ হচ্ছে এখান থেকে, এই ফোর্সটা ডেভেলপ হচ্ছে, এবং এই ফোর্সের এই কম্পোনেন্টটা আসলে এটার সাথে কাজ করতেছে। এখান থেকে যদি এটা ডি হয়ে থাকে তাহলে এফ এইচ ক্রস হচ্ছে ডি। এটাই হচ্ছে আমাদের এখানকার ডেভেলপড টর্ক। সেটা এটুকু কি ক্লিয়ার হয়েছে তোমাদের? এই কনসেপ্টটা অনেক ইজি, এটা একটু সহজভাবে চিন্তা করলে দেখবা যে আসলে মেইন আমাদের যে থিমটা, এটা কিন্তু স্টেপার মোটর বা ব্রাশলেস ডিসি মোটর এবং মাইক্রো স্টেপিং মোটর যেটা আমরা পড়েছি, ইলেকট্রোম্যাগনেটের যে পারস্পরিক ক্রিয়াগুলো হচ্ছে, the attraction and repulsion force between electromagnets and permanent magnets, the fundamental things are same for this motor. এই মোটরের জন্য এই পার্মানেন্ট যে প্রিন্সিপাল গুলো ছিল সেগুলো কিন্তু একই রকম। এই জায়গাটাতে আমরা বলতে পারি যে এখানে খুব নতুন কিছু যে আমাদের হচ্ছে ব্যাপারটা ওইভাবে না, খালি মোটরের কনস্ট্রাকশনটা অনেকটাই ভিন্ন, নতুন অনেকটা, কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপালের যে এক্সপ্লেনেশনটা সেটা কিন্তু ভেরি সিমিলার টু আদার মোটরস। এটা একটু আমরা খেয়াল করব। তো একটু এ পর্যন্ত যদি হয়, কারণ এখানকার চারটা পজিশন আমাকে বুঝতে হবে। একটা পজিশন হচ্ছে ক্লকওয়াইজ পজিশন, বা the reason why the motor rotates in clockwise direction, and এটার কারণটা যদি ব্যাখ্যা করতে চাই যে কেন এই কম্বিনেশনে এই মোটরটা ক্লকওয়াইজ ডিরেকশন হবে, ডিরেকশন অফ রোটেশনটা ক্লকওয়াইজ হবে, এক্সপ্লেইন করো। যদি এরকম বলে তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে এই ব্রাশের পজিশনের সাথে ইলেকট্রোম্যাগনেট যে ফর্মটা করলো, তার যে পরস্পরকে রিপেল করলো এবং তার যে কম্পোনেন্ট গুলো আছে তাদের মাধ্যমে ডেভেলপড টর্কটাকে এক্সপ্লেন করতে হবে। যে কোনো মোটর ঘোরানোর জন্য তোমাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে যে টর্কটা কিভাবে ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিং। ওয়ার্কিং প্রিন্সিপাল মানে কার্যপ্রণালী, মোটরটা ঘুরছে কিভাবে। তো আমরা জানি যে যে কোনো অবজেক্টকে, যেরকম নিউটনের ফার্স্ট ল কি ছিল, যে প্রত্যেকটা স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে বা থাকা টেন্ডেন্সি লাভ করে। তো সে ব্যাপারটা হচ্ছে এরকম যে মোটরের রোটরটা তো স্থির ছিল, তো সে কেন গতিশীল হবে? তো যদি লিনিয়ারলি গতিশীল হয় তাহলে আমরা তাকে কি বলি, যে লিনিয়ার ভেলোসিটি হলে ফোর্স একটা দরকার। আর যদি রোটেশনাল ভেলোসিটি বা এই ধরনের হয় বা রোটেশন হয় বা রোটেশনাল মোশন, এই রোটেশনাল মোশনের জন্য দায়ী হচ্ছে টর্ক। তাহলে মানে তোমাকে যে কোনো মোটরের জন্য এক্সপ্লেন করতে হবে। টর্ক এক্সপ্লেন করলে আমরা তোমাকে রোটেশন এক্সপ্লেন করতে পারবো। আসসালামু আলাইকুম, ক্লাসে আসি একটু পরে কথা বলবো যে রোটেশন যে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ সেভাবে আমরা এক্সপ্লেন করব। তো
তাহলে আমরা বুঝিনি যে ক্লকওয়াইজ রোটেশনটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে এটা বুঝলে আমাদের বাকি রোটেশন গুলো অনেকটা ইজি হয়ে যাবে বোঝাটা। তোমরা একটু ফিডব্যাক দাও দেখি। স্যার এখানে এফবির কাজটা নাই কোনো। তোমার কথা বুঝতে পারলাম না, এমভি কি যে? স্যার এফএইচ তো স্যার এই রোটেশনাল টর্কটা স্যার ক্রিয়েট করতেছে এখানে। এফআর আর এফবি স্যার এই দুইটা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে এফটা হচ্ছে যে যে ফোর্সটা কাজ করতেছিল পোল দুটো রিপালশনের ফলে, এটা হচ্ছে রিপালশনটা আমরা টোটালটা যেটা পেলাম সেটা আমরা এখানে দিয়েছি। তো মুশকিল হচ্ছে এটা তো তির্যক কাজ করছে। আমরা টর্কের ফর্মুলা জানছি যে কোনো একটা অবজেক্টকে ঘোরাতে গেলে ফর্মুলা হচ্ছে এফ ডি সাইন থিটা। এফ ডি সাইন থিটার মধ্যে এই সাইন থিটাটাকে আমরা কি বলি? এফ ক্রস ডি বলি। হ্যাঁ, তার মানে হচ্ছে থিটা মানে সে যে ঘুরতেছে, সে কত ডিগ্রিতে ঘুরতেছে সেটাই হচ্ছে তার থিটা। তার মানে এটার সাথে অ্যাঙ্গেলটা কত আসলে, ঠিক আছে? এখন এটা তো হচ্ছে ভার্টিক্যাল ভাবে কাজ করছে। আচ্ছা, ভার্টিক্যাল ভাবে কাজ করতে গেলে আমাদের থিটার মানটা হচ্ছে 0। এখান থেকে যদি আমি অ্যাঙ্গেলটা হিসাব করি তাহলে এটার সাপেক্ষে এটা হচ্ছে একদম 0 ডিগ্রি। 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলে কি হবে? সাইন থিটা মানে 0 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এফ ডি ইন্টু হচ্ছে 0। তাহলে এফ ডি ইন্টু 0 মানে কি? তার মানে এটা টোটালটা 0 হয়ে যাবে। কাজে এই কম্পোনেন্টের কোনো পার্ট থাকবে না, যেটা আমি কেটে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র থাকবে হচ্ছে এফ এইচ। এটা কারণ কি? এটা হচ্ছে এফ এইচ এর, এটা দেখবে রাইট অ্যাঙ্গেলে আছে। রাইট অ্যাঙ্গেল মিনস এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং আমরা যদি 90 ডিগ্রিটা এই সাইনের এখানে বসাই এফ ডি সাইন থিটা, তাহলে এফ ডি সাইন 90, ঠিক আছে না? এফ ডি সাইন 90 মিনস এফ ডি, এফ ইন্টু ডি ইজ ইকুয়াল টু টাউ। এই দেখো, দেখলাম, ঠিক আছে? এখন কোন এফডি, এইদিকে যে এফটা কাজ করছে সেই এফডি, এদিকে এফডির কোন অংশটা আসবে? এটাকে যদি আমরা দুটো ভাগ করে দিই, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল, তাহলে ঠিক হরাইজন্টালটাই শুধুমাত্র এই 90 ডিগ্রি ক্ষেত্রে কাজ করছে দেখে এফ আর এর আর দরকার নাই। এফ আরটা টোটাল, তার মধ্যে একটা অংশ বিশেষ এই টর্কটা করতে হেল্প করতেছে। পুরা এফ আরটাই টর্ক তৈরির জন্য দায়ী না, দায়ী হচ্ছে এফ আর এর কারণে এফ এইচটা ডেভেলপ হচ্ছে, সেটাই শুধুমাত্র ক্রিয়েট করার জন্য রেসপন্সিবল। কিছুটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে। তো আমি আশা করি এতদিন বিভিন্ন এই মোটেও তোমাদের কঠিন লাগবে কোনো কারণ দেখি না। এটা খুবই সিম্পল হলে জাস্ট আমি খুব সহজ চেষ্টা করলাম। এইটার খুব ডিটেল তথ্য ইন্টারনেটে ওইভাবে আমি বিভিন্ন জায়গায় ঘেঁটেছি, পাইনি। তো আমি সাইট থেকে স্টাডি করে, বিভিন্ন ইউটিউব থেকে স্টাডি করে এইটা হলো এক্সপ্লেনেশনটা তোমাদের জন্য সহজ উপস্থাপনের চেষ্টা করবো। তো আশা করি এটা আমাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। এবার আমরা আসি যে ক্লকওয়াইজ রোটেশনটা কিভাবে হবে। তো ক্লকওয়াইজ যেহেতু আমরা বুঝে গেছি, এখন আমাদের কাছে কাউন্টার ক্লকওয়াইজ মোশনটা একদম আলাদা। কিভাবে দেখো, সেটা হচ্ছে এরকম, এখানে যে অংশটা ছিল এটা আর এখানে থাকবে না। আমরা এই ব্রাশটাকে করবো কি, ব্রাশ এই হুইলের সাথে যেহেতু আটকানো আছে, we next move the brush towards the counter clockwise direction. জাস্ট আমাকে কি করতে হবে? ব্রাশটাকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। আমরা যদি কি করি, মুভ দ্য ব্রাশ in counterclockwise direction, the connection is disconnected from the existing winding, which is denoted as C1 or horizontal, C1 and C1 prime maybe. Then the brush is to the left direction and it's connected to the winding. If it is C1, then it is C0, then it is C1, that is it should be C1 prime or whatever, or C2. Okay, C0, C1, C3, C4, etc. Then C2 and C2 prime. So it's connected to now C2 and C2 prime instead of C1 and C1 prime। তাহলে আমি এখানে ক্রস দিলাম এবং কি করলাম, এইদিকে এটাকে কেটে আমরা এটাকে ঘোরায় কি করলাম, এই আসলাম, at the C2 can be connected. Whenever the brush is connected to C2 and C2 prime, the current starts flowing towards the C2 and C2 prime, and for this reason it becomes another electromagnet EM, for which again the north pole is created inside the terminal. এখন কি হয়ে যাবে, যখন এই টার্মিনালে নর্থ পোলটা ক্রিয়েট হয়ে গেল, তখন এখানে আর এই নর্থ পোলটা আমি চেঞ্জ করিনি, যে ইউভি কানেকশনটা আমরা একইভাবে দিয়ে রেখেছি। কাজে এখানে নর্থ পোল হচ্ছে, এবং তোমাদের হয়তো মনে হচ্ছে সবসময় আমরা নর্থ পোল বলছি কেন, আসলে একটা ব্যাপার এখনো বলা হয়নি।
আমি তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য বলছি যে এই পাশে যদি নর্থের ব্যাপারটা থাকে, বিপরীত পাশে সাউথ পোলের ব্যাপারটা কিন্তু একইভাবে থাকবে। একইভাবে এই পাশেও কিন্তু কি আছে, উইন্ডিং আছে। একইভাবে এখানে যে স্টেটর কয়েলটা দেখতে পাচ্ছ, এই উল্টা পাশেও কিন্তু একটা স্টেটর কয়েল এভাবে আছে, যেটা আমরা এখানে দেখাচ্ছি না আলোচনার সুবিধার জন্য। অবশ্যই এখানে একটা সাউথ পোল আছে এবং এখানে আরেকটা সাউথ পোল ফর্ম হয়েছে। ঠিক এখানে যেভাবে সাউথ পোল পরস্পরকে রিপেল করতেছে, একইভাবে যেভাবে কিনা এখানে নর্থ পোল পরস্পরকে রিপেল করছে। এই কারণে আমরা প্রথমেই টোটাল এক্সপ্লেনেশনটাকে আনিনি, যেন আমাদের কাছে এক্সপ্লেনেশনটা একটা ইজি মনে হয়। এই দিকে লক্ষ্য করে আমরা আনিনি। এবার আমি নীল কালার দিয়ে দেখাচ্ছি যে এখানে যে নর্থ পরস্পরকে রিপেল করছে এবং একই সাথে এই সাউথ পরস্পরকে ঠিক যেভাবে রিপেল করছে সেভাবে। কাজেই টর্ক যে কেবলমাত্র এখান থেকে ডেভেলপ করছে তা না, টর্কটা আবার এখান থেকেও ডেভেলপ করছে। তো ফার্স্ট টাইম এক্সপ্লেনেশন করতে গেলে আমরা এই দুটোকে একসাথে মাথায় না এনে আমরা শুধুমাত্র একটা দিয়ে এক্সপ্লেন করি। এরপর স্টুডেন্টরা যখন ইউজ টু হয়ে যায় তখন আমরা এই দুটোকে দিয়ে একত্রে এক্সপ্লেনেশনটা ব্যাখ্যা করি। কারণ several factors are there and if we start discussing all the factors together, it would be quite difficult to understand. That is why we need to explain one by one. The factors should be described one by one. তাহলে আমরা এখানে কি করছি, একটা ফ্যাক্টর অলরেডি ডিসক্রাইব করেছি এবং এখানে আমরা আরো একটা ফ্যাক্টরকে নিয়ে আসতেছি। এখন আমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। সেটা কিরকম, এখানেও আগের মতো করে এখানে দুটো ডিজলভ হয়ে যাচ্ছে, যেখানে এবার আগে ছিল রাইট সাইডে, এবার এই ডিজলভটা হবে লেফট সাইডে। এখানে আমি নীল কালারটা ইউজ করছি সবুজের বদলে। এবং বাকি ভেক্টর গুলো আমরা কি করব, যেহেতু উপাংশ এই জন্য আমরা একটু চিকনটা ইউজ করতেছি যেন আমাদের একটু ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। যে এই মোটা ভেক্টরটা মানে এটা হচ্ছে টোটাল যে ভেক্টরটা, আর এটা হচ্ছে তার উপাংশ। উপাংশ মানে একটা পোর্শন, ফ্র্যাকশন অফ দ্য মেইন ফোর্স, ফ্র্যাকশন অফ দ্য মেইন ফোর্স ওয়ার্কিং দ্য ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল সাইড। দ্যাটস ইট। এবং এখানে আমরা কি করছি, এখানে আমরা আগের মতো করে এখানে একটা হরাইজন্টাল কম্পোনেন্ট এফ অফ এইচ এই টার্মটাকে নিয়ে আসলাম এবং এখানে আমরা একই সাথে ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে নিয়ে চলে আসলাম এফ অফ ভি। আর এখানে যেটা টোটাল যে রিপালশন ফোর্স যেটা, সেটাকে আমরা বলছিলাম কি, সেখানে আমরা বলছিলাম এফ অফ আর, which is denoted as the total repulsion force between the north pole of the stator and the north pole of the rotor is denoted as Fr. And Fh is the horizontal component and Fb is the vertical component, where the theta angle is 0 and the horizontal component, the theta is 90 degree and the theta of Fr is somewhat between 0 to 90 degree. The theta of Fr should be somewhere from 0 to 90 degree. It could be 45 degree or 30 degree or 60 degree, whatever. So depending on the value of Fh, the torque will be developed. The torque will be developed in the rotor as pointed here. এই রোটরের মধ্যে কি করবে, একটা টর্ক ডেভেলপ করবে, যে টর্কটাকে আমরা টাউ দ্বারা রিপ্রেজেন্ট করব। এবং টাউ সমান সমান আসলে কি হবে, এখানে হবে হচ্ছে Fh ক্রস ডি। এবং ডি কাকে বলে আমরা আগে এক্সপ্লেন করেছি, এখান থেকে এই যে ডট 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 যে টানটা আছে এটা অ্যাক্সিস দিয়ে গেছে এবং এখান থেকে যে আমাদের রোটরের যে পোলটা ক্রিয়েট হয়েছে এদের মধ্যে যে ডিসটেন্সটা সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছি। তাহলে এখানে এই ডি দ্বারা প্রকাশ করেছি। সুতরাং আমরা এই ডিসটেন্সের উপরেও আমাদের টর্কটা ডিপেন্ড করে। এবং আমরা একটু আগে যেটা বললাম যে এই মোটরগুলোর ডায়ামিটারটা হচ্ছে কোয়াইট লার্জ। তো লার্জ ডায়ামিটার মানে হলো যে এই মোটরের যে ডায়ামিটারটা ছিল এই ডায়ামিটার অনেক বেশি, মানে ডি এর ভ্যালুটা অনেক বেশি এবং এখানে যে ফোর্সটা তৈরি হচ্ছে ফোর্সটা অনেক বেশি। এই কারণে এই দুটোর যে প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন এটাও হচ্ছে অনেক বেশি হয়ে থাকে। এবার তোমরা লক্ষ্য করলে দেখবে যে এটা কোন বরাবর কাজ করছে, এটা লেফট হ্যান্ড সাইডে কাজ করছে এবং আমরা বুঝতে পারছি যে এটার ডিরেকশন কি হবে, ডিরেকশন রোটেশন শুড বি কাউন্টার ক্লকওয়াইজ। Now we have come to an end of our classes and আমরা অলরেডি আমাদের ক্লাসের একদম লাস্টের দিকে চলে এসেছি। আমাদের যে ক্লাসগুলো ছিল এবং এখান থেকে আমরা ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন অলরেডি এক্সপ্লেইন করেছি। We have now explained the rotation of counterclockwise and counterclockwise, but we have two things are remaining not discussed in the class. It is the stop position or ideal position. ইনশাআল্লাহ উইল ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাস এবং আমরা বাকি টপিক গুলো পরবর্তী ক্লাসে ডিসকাস করব। আমাদের হাতে অল্প কিছু সময় আছে পরের ক্লাস শুরু হওয়া পর্যন্ত।
এবং 1 মিনিট সময় আছে আমাদের হাতে। যদি এই রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকে, you are free to ask any question regarding the issue we are discussing in the class. এখানে তোমরা ফ্রিলি আলোচনা করতে পারো এবং কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর আমরা যে বাকি যে রিমেইনিং দুটো টপিক থেকে গেল, স্টপ এন্ড আইডিয়াল পজিশন, তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এর উপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারো। আর সিআর যদি থাকে, সিআর কি কালেক্ট করেছো কিনা আজকের অ্যাটেন্ডেন্স? জি স্যার, করেছি। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেনও থাকে তোমরা এর মধ্যে করতে পারো। আর 1 মিনিট সময় আমাদের হাতে আছে। এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? আমার তো মনে হয় এটা অনেক সিম্পল এবং ইজি এক্সপ্লেনেশন হয়েছে আর কি, আমার মনে হচ্ছে। তোমাদের কাছে কি কঠিন লাগছে এটা? না স্যার। ঠিক আছে, আমি সেরকম আশা করেছি যে আমি যেভাবে এক্সপ্লেনেশন রেডি করেছি হয়তো সহজ মনে হবে। তো থ্যাংক ইউ তোমাদের ক্লাসে পার্টিসিপেটের জন্য। থ্যাঙ্কস টু অল। তো টেক কেয়ার। আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।